সন্ধ্যে 7:30টায় হোটেল থেকে চেক আউট করে 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছলাম রাজস্থানের ক্যাপিটাল জয়পুর স্টেশনে। সেখানে দেখলাম মারোয়ারি ফেমাস ছোলে কচৌরি বিক্রি হচ্ছে। লোভ সামলাতে না পেরে 30 টাকা খরচ করে কিনে ফেললাম রাত্রিভোজের জন্য। জয়পুর স্টেশন এলাকা তখন বেশ জমজমাট। পায়ে হেঁটে ঢুকে পড়লাম স্টেশনের ভেতরে। যদিও আমার ট্রেন আসতে তখনও প্রায় 9 ঘন্টা বাকি। আমি সোলো ট্রাভেলার, একা যাত্রী বলে অত রাত্রে স্টেশন আসাটা সেফ মনে করলাম না, তাই অগ্রিম স্টেশনে পৌঁছলাম। জানুয়ারি মাস মানেই শীতকাল। তুখর ঠান্ডায় কষ্ট করে কয়েকটা ঘন্টা স্টেশনে স্লিপার ক্লাস ওয়েটিং রুমে কাটিয়েছিলাম। 22-308 বিকানের হাওড়া এক্সপ্রেসে আর যাত্রা করব। ট্রেনটি বিকানের থেকে সপ্তাহের 3 দিন রাত 10:30টায় রওনা হয় এবং প্রায় 6 ঘন্টা যাত্রা করে ভোর 4:35 নাগাদ জয়পুর প্রবেশ করে। কিন্তু সেদিন ট্রেনটি প্রায় আধ ঘন্টা লেট ছিল। ঘড়ির কাঁটায় যখন ভোর 4:55 তখন 22-308 বিকানের হাওড়া সুপারফাস্ট প্রবেশ করলো জয়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে সিট সেটেলমেন্ট করে নিয়ে আগে 1 কাপ চা কিনে ফেলেছিলাম। ভীষণ ঠান্ডা ছিল যে 1 কাপ চায়ের তো প্রয়োজন পড়েই, তাই না? চা শেষ করতে করতে যখন ঘড়ির কাঁটায় 5:19 তখন ট্রেন বেরিয়ে পড়ল জয়পুর স্টেশন ছেড়ে। তার সাথে আমিও কখন যে 3 ঘন্টার জন্য কোমায় চলে গেছিলাম তা আর বোঝানোর সাধ্য আমার নেই। ঘুম যখন ভাঙলো তখন আমরা আজকের প্রথম হল্ট ভারতপুর স্টেশনে। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন 8:33 আর আমি পৌঁছালাম ভারতপুর জংশন, যেটা আমাদের ফার্স্ট জংশন। 183 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো জয়পুর থেকে বেরিয়ে এখনো পর্যন্ত। আর এখানে অ্যাকচুয়ালি ঢোকার টাইমিং ছিল 7:28, কিন্তু ট্রেন 1 ঘন্টা মতন লেটে চলছে, ওই জন্য এত লেটে পৌঁছেছে। আর প্রচুর ঠান্ডা। আমি আসলে জয়পুরে ট্রেনে উঠে মানে খুব অতিরিক্ত টায়ার্ড ছিলাম। সিট সেটেলমেন্ট করে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য আপনাদেরকে আর মোটামুটি দেখাতে পারিনি। আমি আর দেখাতামই বা কি, অন্ধকার ছিল। ওখান থেকে প্রায় অনেকটা লেট করে প্রায় 5:30টার সময় ট্রেন ওখান থেকে বেরোয়। আর মানে প্রচুর ঠান্ডা, ধারণার বাইরে, বলে বোঝাতে পারবো না যে কতখানি ঠান্ডা। আমার গলার আওয়াজটাও মোটামুটি পুরো খারাপ হয়ে আছে, মানে বসে আছে। তা যাই হোক, তো এখানে মোটামুটি মিনিট 2-এর হল টাইম আছে, ছেড়ে দেবে। আর যাত্রাটার সঙ্গে থাকুন, এরপরে এক্সাইটেড কিছু হবে। স্টার্টিংটা একটু বোর হচ্ছে, কিন্তু কিছু করারও নেই, অপশান নেই। এত ঠান্ডা, আমি গেটের বাইরে যাচ্ছি না ইচ্ছে করে, কেননা এখানে সিটে বসে আছি। এই সিটে বসে থাকাটাও মানে খুব চাপ হয়ে দাঁড়িয়েছে, এতটা ঠান্ডা। একটা মানে মনে হচ্ছে যেন কাশ্মীরে আছি, ঠিক আছে, এতটা ঠান্ডা। তো এই যে হ্যান্ড গ্লাভস এগুলো সব পরে না, এটা পুরো মানে মুখ পুরো ঢাকা, টুপি পরার পরও মুখ পুরো ঢাকা। আমি এখানে ডবল জ্যাকেট পরে আছি, তারপরও ঠান্ডা পোষাচ্ছে না আমার, ইভেন কারোরই পোষাচ্ছে না। তো সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু এরপরে এক্সাইটেড হতে চলেছে। আর আমরা 9টার সময়তে ঢুকবো হচ্ছে আছেনেরা, ঠিক আছে? তো একটু টাইম আছে আছেনেরার জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে দেখতে। মানে জয়পুর থেকে ট্রেন বেরিয়ে মোটামুটি ঘন্টা 4-এর ওপরে হয়ে গেছে, ঘন্টা 3-4 হয়ে গেছে। তো এতক্ষণে ফার্স্ট পরিষ্কার করার জন্য সার্ভিস এলো। ফিনাইল প্রথমে ছড়ানো হলো, তারপরে উনি পরিষ্কার করলেন আর কি। তো এখন আপাতত যথেষ্ট পরিষ্কার। দেখা যাক আর কতবার ট্রেন পরিষ্কার করতে আসে। আর বাথরুম মোটামুটি আমি গিয়েছিলাম সকালে একবার, ঠিক ছিল। আমি ভোরবেলাতে চেপেও একবার গেছিলাম, তখনও ঠিক ছিল। আর আমি কিছুক্ষণ আগেও একবার গিয়ে এসেছি, তখনও পরিষ্কার ছিল। এখন আপাতত পরিষ্কার আছে। বাইরে অতিরিক্ত ঠান্ডা থাকায় ট্রেনের দরজায় যেতে পারিনি। জানলায় বসে ভিডিও বানানোটাও খুবই কষ্টকর ছিল। মাথায় টুপি, শরীরে 2টো জ্যাকেট, পায়ে মোজা, কম্বল এবং তার সাথে হাতে হ্যান্ড গ্লাভস পরেও ঠান্ডার জের কমছিল না। তার সাথে সূর্যি মামার দেখা পাওয়ার আশাও ছিল না। প্রায় 1 ঘন্টা লেটে আমরা পৌঁছালাম আচনেরা স্টেশনে এবং তার
তার সাথে 210 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলাম। আজ রাতে ট্রেনের হল টাইম ছিল মিনিট 3 বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, মানে সাদা ধপধপ করছে, কুয়াশায় ভর্তি। দেখুন, এইরকম হয় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো স্লিপার ক্লাসের ট্রেনের যাত্রা। গরমকালে এসি বগিতে টিকিট কাটার সাধ্য থাকে না, তেমনি শীতকালেও চরম ঠান্ডায় কষ্ট করে ট্রাভেল করেই নিজের ভারত ভ্রমণ স্বপ্ন পূর্ণ করতে হয়। কিন্তু এই ভেবে নিজের মনকে সন্তুষ্ট দিয়ে চলি, এতটুকুই বা কজন পায় যতটা আমি পেলাম এই জীবনে। সত্যিই আমি ভীষণ ভাগ্যশালী। কম টাকা হলেও ভ্রমণ করতে সক্ষম, একা হলেও আমার পরিবারের সদস্যরা আমার এই ভ্রমণ আকাঙ্ক্ষাটিকে সম্মান করে, বিশ্বাস করে। যেখানে নিঃশ্বাস নিতেও অনুমতির প্রয়োজন, সেখানে আমি নিজের জীবনে নিজেই রাজা। এটাই বা কজনের ভাগ্যে থাকে বলুন? সকাল 10টা বাজে আর আমরা পৌঁছালাম হচ্ছে আগ্রা ফোর্ট জংশনে, আগ্রা ফোর্ট স্টেশনে। এখানে আসার টাইমিং ছিল সকালবেলা 8:31, কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেট করে সকাল 10টার সময় আমাদের ট্রেনটি আগ্রা পৌঁছালো। আর জয়পুর থেকে বেরিয়ে আগ্রা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের 3 নম্বর হল্ট। আর আগ্রা পর্যন্ত 240 কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত করেছে আমাদের এই ট্রেনটি। এখানে 2 মিনিটের হল্ট টাইম আছে, 2 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন এখান থেকে বেরিয়ে যাবে। আমরা কিন্তু এই মুহূর্তে টুন্ডলা ঢুকছি, ঠিক আছে? আর টুন্ডলা পর্যন্ত কিন্তু 240 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো ট্রেনটা। আর এখানে 5 মিনিটের হল টাইম আছে। এখানে আসার টাইমিং ছিল সকালবেলাতে 10টার সময়, এখন মোটামুটি প্রায় 11টা বাজছে, মানে 1 ঘন্টা ট্রেন লেটে চলছে এই মুহূর্তে। সকাল বাজছে 11টা আর এখনও পর্যন্ত কুয়াশা শেষ হয়নি। চারিদিকে ভরপুর মাত্রায় মানে কুয়াশা পড়েছে, ওই জন্য দূর দূর পর্যন্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ঠান্ডা একটা মানে বিভৎস ঠান্ডা, যেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, এতটা বিভৎস একটা ঠান্ডা। দেখেছেন সামনে দেখুন, এখনও পর্যন্ত কুয়াশা পুরো। 12876 আনন্দ বিহার থেকে পুরীগামী নীলাচল এক্সপ্রেসের সাথে আমাদের এক্ষুনি দেখা হতে চলেছে।
বিকানের থেকে বেরিয়ে এই ইটাওয়া পর্যন্ত আমাদের এই ট্রেনটি 734 কিলোমিটারের যাত্রাপথ কিন্তু সমাপ্ত করলো। এখানে ঢোকার টাইমিং ছিল সকালবেলাতে 11:02, ঠিক আছে। আর এখন বাজে দুপুর 12:03। আমাদের ট্রেন প্রায় ঘন্টা খানেক লেটে চলছে। আর এখানে ইটাওয়াতে কিন্তু দাঁড়ানোর সময় হচ্ছে ঠিক মিনিট 2 মিনিট পরে কিন্তু ইটাওয়া থেকে ট্রেনটি বেরিয়ে যাবে, ঠিক আছে। প্রচুর ভিড়, তো ভেতরে চলুন, ভেতরে ঢুকে যাব। এখানে মনে হয় লোকজন অনেকটা উঠবে, ঠিক আছে, ইটাওয়া থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কানপুর সেন্ট্রাল জংশনে ঢুকছি। আর কানপুর সেন্ট্রাল হচ্ছে জয়পুর থেকে বেরিয়ে এখনও পর্যন্ত আমাদের 6 নম্বর হল্ট। আর এখানে অ্যাকচুয়ালি ঢোকার টাইম ছিল দুপুরবেলাতে 1টার সময়, কিন্তু এই মুহূর্তে আমাদের ট্রেনটা প্রায় 55 মিনিট লেটে চলছে, যেই জন্য এখন ঘড়ি কাটায় প্রায় 2টো। আর কানপুরে মোটামুটি এখানে হল্টের যে টাইমটা আছে সেটা হলো মিনিট 10। তো 10 মিনিটের মধ্যে কানপুর থেকে কিন্তু ট্রেন বেরিয়ে যাবে। আমি চেষ্টা করবো নামার, পিছনে আমার অলরেডি অনেক লোক আছে যারা নামবে, তো সেই জন্য আমি অপোজিট রুটে দাঁড়িয়ে আছি। এদের নামা হয়ে গেলে যদি আমি চান্স পাই অবশ্যই আমি নামবো, ঠিক আছে। তো ফাইনালি আমি কানপুর সেন্ট্রালে নেমেছি। আর এই হচ্ছে কানপুর সেন্ট্রাল। আর প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পাচ্ছি না, আমার মনে হয় মোস্টলি 5-এ দিয়েছে এটা। তো অনেক কিছু খাবার বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি উপরে উঠে যাব, আমি থামবো না, কারণ মিনিং নেই এখানে আমার দাঁড়ানো। এইখানটা তো আমি উঠে পড়েছি মোটামুটি। এখানে সীতাপুর সুপারফাস্ট ঢুকলো ওখানে। ওয়ান 2 3 1 1 কালকা হাওড়া মেল ঢুকছে, কিন্তু কালকা মেল। ওয়ান 2987 শিয়ালদা আজমের কিন্তু ঢুকছে। শিয়ালদা আজমেরের সাথে এখন আমাদের দেখা হতে চলেছে। আমরা ফতেপুর পৌঁছে গেলাম। 931 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। এখানে 2 মিনিটের হল্টিং টাইম আছে। এখানে ঢোকার টাইমিং ছিল দুপুরবেলা 1:30-এ, কিন্তু এখন বাজে প্রায় 3:30, ঠিক আছে। মানে প্রায় 2 ঘন্টা লেটে চলছে এই মুহূর্তে আমাদের ট্রেনটা। আর দেখা যাক
এমনিতেই 2 ঘন্টা লেটে পৌঁছেছে, স্বাভাবিক ব্যাপার, 2 মিনিটের হল টাইম নেবেই অবশ্যই। তারপর আমরা এখান থেকে বেরোবো। যোধপুরও বোধহয় 2 মিনিট দাঁড়াবে এখানে। The next day. অন্ধকার নেমে আসায় কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি। যখন চোখ খুলল তখন রাত 3:30 এবং আমরা উপস্থিত ধানবাদ স্টেশনে। আমরা এই মুহূর্তে আসানসোলে আসি আর এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 4:55। আর আসানসোল পর্যন্ত আমাদের এই ট্রেনটি 1684 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলো। আসলে আমি ঘুমিয়ে গেছিলাম। এখানে ঢোকার টাইমিং ছিল হচ্ছে বিলকুল 3 ঘন্টা আগে। আর এরকম সময় তো আমাদের হাওড়া পৌঁছানোর কথা, কিন্তু এই মুহূর্তে প্রায় 3-3.5 ঘন্টা ট্রেনটা লেটে চলছে। আর কালকে আমি মোটামুটি কালকে আসলে অন দিল, জানি না আমাদের ট্রেনটাই হবে কি না। তো এখানে অ্যাকচুয়ালি 5 মিনিটের হল টাইম, তো মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। মেবি হয়তো আমাদেরকে ট্রেনেরই হল দিচ্ছে। কালকে প্রয়াগরাজ বা এগুলো আস্তে আস্তে, সন্ধ্যাবেলা আপনার সাসারাম, এগুলো আস্তে আস্তে, প্রয়াগরাজ স্পেশালি প্রয়াগরাজ আস্তে আস্তে মোটামুটি অন্ধকার ঘনিয়ে গেছিলো। আর যেহেতু এত ঠান্ডা, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না, তো আমি ওগুলো শ্যুট করতে পারিনি। আর অনেক বড় বড় স্টেশন যেমন ডিডি উপাধ্যায় বলুন বা এগুলো অনেক কিছু, সাসারাম আছে, বাবুয়া আছে, দেহরি অঞ্চল, এগুলো তো রাতের দিকে পড়েছে, তো অন্ধকারে কিছু দেখাতে পারিনি। তাতে আমি ভীষণভাবে দুঃখিত আর খারাপও লাগছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আসানসোল আর প্রায় শেষের মুখে আমাদের জার্নি। এরপরে খালি একটাই হল্ট আছে, সেটা হলো বর্ধমান। বর্ধমানের পরে মোটামুটি আমরা ডাইরেক্ট হাওড়া ঢুকবো। তো এত ভোরবেলাতে আমি আপনাদের সামনে আসানসোলটা তুলে ধরলাম। আর চলুন একবার আপনাদেরকে ট্রেনের বাথরুমটাও দেখিয়ে দিই, যদি খোলা থাকে তো। হ্যাঁ, তো এই হচ্ছে ট্রেনের বাথরুম। পরিষ্কার নেই এই মুহূর্তে যদিও। আচ্ছা, অনেকটা বড় একটা আয়না আছে, বেসিন আছে, এটা ইন্ডিয়ান পেন আছে, নল আছে, ঠিক আছে এখানে। আর জাস্ট দরজা লক। তো এই হচ্ছে ট্রেনের বাথরুম। প্রায় মোটামুটি 1.5 দিনের যাচ্ছি, কারণ বিকানের থেকে পরশুদিন রাত্রিবেলা 10:30টায় ট্রেন বেরিয়েছে। আজকে তৃতীয় দিন সকালবেলা, ভোরবেলা। তো স্বাভাবিক ব্যাপার, এত ট্রেনের লোক, আউটসাইডার্সও উঠছে, জেনারেলের টিকিট কেটেও লোকেরা অনেক উঠছে, ট্রাভেল করছে। তো যেই কারণে মোটামুটি বাথরুম নোংরা হওয়াটা স্বাভাবিক। আসলে আমি চাইলে কিন্তু ট্রেনে উঠে আপনাদের পরিষ্কার বাথরুম দেখাতে পারতাম, কারণ দেখাইনি এই কারণেই, কারণ আমি দেখতে চাইছিলাম যে ট্রেন শেষের মুখে কতটা পরিষ্কার। নর্মালি পরিষ্কার করতে কালকে একবার, তারপর আরেকবার এসেছিলো, কিন্তু তারপরে আর ফ্লোর এগুলো পরিষ্কার করতে আসেনি। ট্রেনের স্পিড বলবো ঠিকই আছে, কিন্তু ট্রেন এখন যা অবস্থা, সামনে কুয়াশা এগুলোর জন্য কিন্তু ঠিকভাবে দেখা যায় না। যেই জন্য ট্রেন মোটামুটি প্রায় 3.5-4 ঘন্টা অলমোস্ট প্রতি কটা ট্রেনই এখন এরকম অতটা লেট যাচ্ছে। ওটা S2 আর আমি ট্রাভেল করছি হচ্ছে S3-তে। জার্নি মোটামুটি খুব একটা খারাপ ছিল না, ঠিকঠাক ছিল। খুব যে গ্যাদারিং ছিল সেটা বলবো না, ঠিক আছে, মোটামুটি চালানোর মতো। তো চলুন এবারে নিজের সিটে চলে যাই। কিছুক্ষণের মধ্যেই আসানসোল থেকে আমাদের ট্রেনটা বেরোবে। এই ট্রেনের সিট বা ডেকোরেশন সম্পর্কে কিছুই বলছি না, কারণ আমরা কম বেশি প্রত্যেকটি মানুষই একবার হলেও স্লিপার ক্লাসে ট্রাভেল করেছি তাই। সকাল 6:24 আর আমরা পৌঁছলাম হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমান হচ্ছে আমাদের কিন্তু লাস্ট স্টপ। এরপরে কিন্তু ডাইরেক্ট আমরা হাওড়া ঢুকবো। আর এই বর্ধমান পর্যন্ত আমাদের এই ট্রেনটি 1790 কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত করলো। এই বর্ধমানে ঢোকার টাইমিং ছিল রাত্রিবেলা 3:10-এ।
কিন্তু এই মুহূর্তে 3 ঘন্টা 20 মিনিট ট্রেন লেট চলছে, এই জন্য প্রায় 6:30 বাজে, দেখতেই পেলেন। এখানে হল্টের টাইম হচ্ছে ঠিক 3 মিনিটের। 3 মিনিটের মধ্যে ট্রেন এখান থেকে বেরিয়ে যাবে। আর আশা করছি যাত্রাটা আপনাদের ভালো লাগলো। সকাল সকাল বর্ধমান, একটা আলাদাই মেজাজ। আমরা পশ্চিমবাংলায় ঢুকেই গিয়েছি, আর ঘন্টা দেড়েকের জার্নি আছে। এরপর আমরা পৌঁছবো হচ্ছে হাওড়া। আর বর্ধমান হচ্ছে অবশ্যই সীতাভোগ মিহিদানার দেশ। তো প্লাস মানে এত সুন্দর একটা ওয়েদার, কুয়াশায় ভর্তি, নেচার পুরো একদম সুন্দরভাবে পাওয়া যায় বর্ধমানে। তো চলুন সঙ্গে থাকুন। তবে এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বেশ ভালোই, এবং ট্রেনটিতে টোটাল 6টি স্লিপার কোচ, একটি 3 টায়ার ইকোনমি কোচ, 6টি 3 টায়ার এসি কোচ, 2টি 2 টায়ার এসি কোচ, একটি 2 টায়ার এবং 1 টায়ারের কম্বাইন্ড কোচ, এবং তার সাথে রয়েছে 3টি জেনারেল কোচ। এবং অতিরিক্ত সুবিধা হিসেবে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংও উপলব্ধ রয়েছে। এবং এই ট্রেনটির এভারেজ স্পিড 22 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্স স্পিড 130 কিলোমিটার পার আওয়ার রয়েছে। এই ট্রেনটি রাজস্থানের বিকানের থেকে বেরিয়ে প্রায় 31 ঘন্টা যাত্রা করে 29টি বড় স্টেশন, 320টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং 3টি রাজ্য অতিক্রম করে তৃতীয় দিন পশ্চিমবঙ্গের হাওড়ায় পৌঁছায়। আশা করি যাত্রাটা ভালোই লাগছে আপনাদের। যাত্রা প্রায় শেষের মুখে, আর একটা সিনেম্যাটিক দেবো না, সেটা কি পসিবল নাকি বস? আমি আছি ইম্পসিবল জিন্দগির, আর একটা সিনেম্যাটিক তো বানতা হ্যাঁ না বস। যাত্রা শেষে একটা সিনেম্যাটিক দিতে চলেছি 120-19 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের সাথে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে। হাওড়ায় প্রবেশ করার সময় হঠাৎ দেখা হয়ে গেল হাওড়া থেকে নিউ দিল্লিগামী 123-03 পূর্বা এক্সপ্রেসের সাথে। প্রায় 3 ঘন্টা লেটে আমরা হাওড়ায় পৌঁছলাম। অনুরোধ একটাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য কিন্তু বিদায় জানালাম।